সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম তোমাদের আজকের ক্লাসে। আজকে আমরা গতিবিদ্যার দ্বিতীয় ক্লাসটা করব। এই পুরো ক্লাসটাতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতিবিদ্যার যে বিভিন্ন রাশিগুলো আছে, ভেক্টর রাশি সহ, স্কেলার রাশি সহ আরও যে প্রত্যেকটা রাশি আছে, প্রত্যেকটা রাশির হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা প্রত্যেকটা ডিটেলস জানার চেষ্টা করব। তো তোমরা তাহলে আজকে ক্লাসে জয়েন করে নাও এবং আজকে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করি, এবং অবশ্যই ক্লাসগুলো সিরিয়ালে করবা। আমরা এর আগে প্রথমে একটা ক্লাস করছি, আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা করব। প্রথমে তোমাদের যে বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই সেটা হচ্ছে রাশি। রাশি কাকে বলে? এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে আমরা কিন্তু রাশি বলি। তো আমরা যদি তোমাদের এই পিডিএফটা দেখাই তাহলে আমরা এইখান সম্পর্কে একটু আইডিয়া পাবো। রাশি জিনিসটা কি? রাশি হচ্ছে এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাদেরকে আমরা কি বলতেছি? রাশি। আমি মাপতে পারি, আমি মাপা যায় এমন সব কিছু করে আমরা কিন্তু রাশি বলতেছি। আমি তোমাকে যদি বলি আচ্ছা এক্সাম্পল, ধরো আমার ভর হচ্ছে 75 কেজি। তো আমার ভর কিন্তু আমি মাপতে পারি, আমার দৈর্ঘ্য উচ্চতা এগুলো মাপতে পারি। তো যা কিছু মাপা যায় ওই সব কিছুটা আমি কিন্তু রাশি বলতেছি। তো রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে আমরা রাশি বলি। রাশি কত প্রকার এই নিয়ে একটা প্রশ্ন আছে। রাশি কত প্রকার? রাশি হচ্ছে তোমাদের দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, আর এটা তুমি যে রাশিটা পাবা এটা হচ্ছে ভেক্টর রাশি। তাইলে বসপুলাবাইন বলো তো আমার, স্কেলার রাশি কোন জিনিসটা হবে? স্কেলার রাশি হবে যা কিছু শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো। অর্থাৎ যেসব রাশি প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট, এখানে আমার কোনো দিকের প্রয়োজন পড়বে না, ওই সকল রাশিকে কিন্তু আমরা স্কেলার রাশি বলবো। যেমন দৈর্ঘ্য, ভর, দ্রুতি। দৈর্ঘ্য যেমন কোনো কিছু দৈর্ঘ্য যদি হিসাব করে, ধরো একটা স্কেল হচ্ছে 1 মিটারের, সো এটা জাস্ট 1 মিটার বললেই হয়, তার দৈর্ঘ্যটা 1 মিটারের, আর কিছু বলার প্রয়োজন নাই, তার ডিরেকশন বলার প্রয়োজন নাই। যেমন হচ্ছে সে বস্তুটা হচ্ছে কি পূর্ব থেকে পশ্চিম দিকে 1 মিটার, উত্তর থেকে দক্ষিণ দিকে 1 মিটার, এরকম করে বলা কিন্তু প্রয়োজন পড়ে না। এজন্য আমরা বলি যে দৈর্ঘ্যটা হচ্ছে একটা স্কেলার রাশি। ভর কিন্তু স্কেলার রাশি। ভর কিভাবে স্কেলার রাশি হয়? দেখো, ভর দ্বারা আমরা কি করতে পারি, একটা বস্তু কত কেজি আছে, ধরো আমি বাজারে গেলাম 4 কেজি আমার চাল দেন, 4 কেজি বললেই হবে। অর্থাৎ এই যে 4 কেজি দ্বারা আমরা কিন্তু বস্তুটার ভর পরিমাপ করতে পারি। তাহলে ভর কিন্তু একটা স্কেলার রাশি। তারপর আমরা পাইলাম কি? দ্রুতি। দ্রুতি কি? দূরত্বের পরিবর্তনের হার। দূরত্ব কিন্তু একটা স্কেলার রাশি। দূরত্বের জন্য কোনো দিকের প্রয়োজন পড়ে না, আমি যে কোনো দিকে আমি হাঁটা শুরু করলাম। ধরো ডাক্তার আমার একটা টার্গেট দিয়েছে, সেটা হচ্ছে যে আমি প্রত্যেক দিন হচ্ছে সকালে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করব। প্রতিদিন সকালে হচ্ছে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করব। এই যে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবো, ডাক্তার কিন্তু আমার বলে দেয় না যে ঠিক এখান থেকে এখান পর্যন্ত তুমি 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবো, এভাবে কিন্তু কোনো দিক দেয় নাই। তো আমার যেটা করতে হয় সেটা হচ্ছে যে কোনো দিকে একটা পথ অতিক্রম করতে পারলেই হয়েছে, আমার উদ্দেশ্য 5 কিলোমিটার হাঁটা। সো এখান থেকে আমরা কি বলতে পারি যে দ্রুতি একটা স্কেলার রাশি, যেটা প্রকাশ করার জন্য কোনো মানের প্রয়োজন নাই, শুধুমাত্র দিকের প্রয়োজন নাই, শুধুমাত্র মান দ্বারা এটাকে প্রকাশ করা যায়। আমি যদি কাজের কথা বলি, কাজ কিভাবে তোমার স্কেলার রাশি হয়? কাজ প্রকাশ করার জন্য দেখো আমি কতটুকু কাজ করছি, কাজের মানটা প্রয়োজন। আমি যদি শক্তি প্রকাশ করতে চাই, দেখো পরবর্তীতে শক্তি আছে, আমি যদি শক্তি প্রকাশ করতে চাই তাহলে আমার কত এনার্জি আছে, আমি কত এনার্জি খরচ করছি, জাস্ট এই জিনিসটার প্রয়োজন, অন্য কিছুর কিন্তু প্রয়োজন পড়ে না। সো এই জন্য আমরা বলতে পারি যে দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, টাইম, কয়টা বাজে? 12টা বাজে, এখন 10টা বাজে। সো আমি বলবো যে এটা হচ্ছে একটা এনার্জি। এনার্জি হচ্ছে একটা স্কেলার রাশি, যেটা শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, দিকের কোনো প্রয়োজন পড়ে না। তারপর আসো সময়ের জন্য, আয়তনের জন্য, আয়তন একটা স্কেলার রাশি। তারপরে তাপমাত্রাটা কি রাশি বলতো? স্কেলার রাশি। যেগুলো প্রকাশ করার জন্য কি প্রয়োজন নাই, কোনো মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নাই, শুধুমাত্র মান দ্বারা কি করা যায়? প্রকাশ করা যায়। ঠিক আছে না? ধরো আমি 1 লিটার পানি নিয়ে আসলাম, 1 লিটার, এটা কিন্তু পানির আয়তন হিসাব করে। তারপরে একটা বক্স যেটা 1 মিটার কিউবের আয়তন, শুধু মান দ্বারা প্রকাশ করা যায়। আজকে দিনে তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস, শীতের দিন, তাই না? তো সেক্ষেত্রে এই যে 8 ডিগ্রি সেলসিয়াস শুধু মান দ্বারা প্রকাশ করা যাচ্ছে, দিকের প্রয়োজন পড়ে না, এর জন্য এই সকল রাশিকে আমরা স্কেলার রাশি বলি। তুমি পরবর্তীতে দেখো ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি জিনিস? যে রাশিগুলা প্রকাশ করার জন্য তোমার মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। তোমার এই রাশিগুলা প্রকাশ করতে গেলে যেমন মানের প্রয়োজন পড়বে, ঠিক তেমনি দিকের প্রয়োজন পড়বে। মান এবং দিক উভয়েরই প্রয়োজন পড়বে,
সে সকল রাশিকে আমরা কিন্তু ভেক্টর রাশি বলবো। তাইলে খেয়াল করো তো কি কি রাশি এরকম আছে যারা ভেক্টর রাশি, যেমন সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ তীব্রতা, চৌম্বক তীব্রতা, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তাহলে সরণ কিভাবে ভেক্টর রাশি? সরণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, একে কিন্তু আমরা সরণ বলি। কোনো একটা নির্দিষ্ট দিকে এ থেকে বি বিন্দু বরাবর, পূর্ব থেকে পশ্চিম দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে, কোনো একটা নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করব ওইটাকে কিন্তু আমরা সরণ বলি। তার মানে দাঁড়াচ্ছে যে সরণের সাথে দিকের একটা সম্পর্ক আছে। সরণ প্রকাশ করতে মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, তাহলে সরণ একটা ভেক্টর রাশি। ওজন, আচ্ছা ওজন কি ভেক্টর রাশি? অবশ্যই ওজন ভেক্টর রাশি। দেখো তো ওজন কিভাবে ভেক্টর রাশি হয়, এটা আমরা কিভাবে পরিমাপ করতে পারি, তোমাদের সাথে এটার সাথে কথা বলি। একটা বস্তু ধরো পৃথিবীতে আছে, আমি পৃথিবীতে আছি, আমার একটা ভর আছে এবং আমার একটা ওজন আছে, কারণ পৃথিবী আমাকে কিন্তু আকর্ষণ করে। এবং পৃথিবী আমাকে যে আকর্ষণ করে, এটা কোন দিকে আকর্ষণ করে? এটা হচ্ছে নিচের দিকে আকর্ষণ করে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমাদের আকর্ষণের একটা ডিরেকশন আছে, একটা দিক আছে, পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। তাহলে ওজন, এটা কিন্তু একটা মিসকমিউনিকেশন আছে বা মিসকনসেপশন আছে এটা নিয়ে, ভর এবং ওজন নিয়ে। আমরা যে ওজন মাপতে চাই বা ভর মাপতে চাই, এটা আমরা ওজন বলি, যে ওজন মেপে আসছে। আসলে আমরা ওজন মেপে আসি নাই, আমরা যেটা মেপে আসছি এটা হচ্ছে আমাদের ভর। তো আমরা কত কেজি, আমার যে উপাদানগুলো আছে, হাড্ডি মাংস যা মিলে আছে, এটা আমার উপাদান, এই উপাদানগুলোর ভর হিসাব করছি, কিন্তু আমরা কিন্তু এই উপাদানগুলো কি হিসাব করি নাই? ওজন হিসাব করি নাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে ওজন আর ভর এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভর হচ্ছে আমার উপাদানগুলো যা আছে, আমি যেসব উপাদান নিয়ে গঠিত তাদের সমষ্টিগত যে একটা আমরা ভর পাইলাম, ওইটা হচ্ছে ভর। সমষ্টিগত উপাদানগুলোর যে মাস পাওয়া যায়, পরিমাণটা পাওয়া যায়, ওইটা হচ্ছে ভর। আর ওজন হচ্ছে আমার এই যে ভরটা আছে, এটারে পৃথিবী যে বলে আকর্ষণ করতেছে, ওইটা হচ্ছে ওজন। আমরা ওজন যদি সমীকরণ হিসাব করতে চাই, তাহলে এখানে আমরা পাবো W=mg। ওজন কিন্তু ভেরি করে, আমি একই ভরের বস্তু হইলো ওজন কিন্তু আমার ভিন্ন ভিন্ন হইতে পারে। যেমন ধরো আমি যখন লিফটে যে উঠি, তোমরা কখনো যদি লিফট দিয়ে উপরে উঠো, তাহলে এই জিনিসটা খেয়াল করতে পারো। লিফট দিয়ে যখন তুমি উপরে উঠবা, তুমি খেয়াল করবা তোমার কিন্তু ভারী মনে হয়। তুমি লিফট দিয়ে যখন নিচে নামবা, তখন তোমার কিন্তু হালকা মনে হয়। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে তোমার ওজন কিন্তু ভেরি করতেছে, পরিবর্তনশীল হইতেছে। তোমার লিফট দিয়ে উপরে যাওয়ার সময় তোমার ওজন বাড়তেছে, এখানে আপেক্ষিক ত্বরণ বাড়ে। তুমি যখন আপেক্ষিক ত্বরণ পড়বা আর একটু বড় ক্লাসে যাবা বা আরেক নেক্সট চ্যাপ্টারে যাবা, তুমি আস্তে আস্তে এই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবা। এখানে অভিকর্ষ ত্বরণ বাড়তেছে, পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা বাড়ার কারণে, আমার আপেক্ষিক ত্বরণের কারণে, আমার ত্বরণের কারণে পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা আমার কাছে বেশি মনে হয়, যার কারণে আমার ওজনটা বাড়ে। নিচে নামার কারণে পৃথিবীর অভিকর্ষ ত্বরণটা আমার কাছে কম মনে হয়, এজন্য আমার হালকা মনে হয়। আমি ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব, তত কিন্তু আমার নিজেকে হালকা মনে হবে। তার কারণ হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ হ্রাস পেতে থাকে। আবার অন্যটা হইতে পারে, আমরা যদি ভূপৃষ্ঠ থেকে আরো গভীরে যেতে থাকি, তখনও কিন্তু আমাদের হালকা মনে হবে। তার কারণ হচ্ছে আমাদের ওজনটা হ্রাস পাইতে থাকে। তাহলে ওজন আর ভর কিন্তু এক জিনিস না, আশা করি ব্যাপারটা বুঝছো। এবং ওজন পৃথিবী আমাদেরকে যেদিকে আকর্ষণ করতেছে ওই দিকে কাজ করে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে। সেক্ষেত্রে আমরা কি পাইলাম? ওজন একটা ভেক্টর রাশি পাইলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে অনেকগুলো জিনিস পাইলাম, সরণ পাইলাম, ওজন পাইলাম। এখন আমরা আলোচনা করব বেগ। বেগ কাকে বলে? বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। আচ্ছা, বেগ যেহেতু সরণের পরিবর্তনের হার, তাহলে স্যারেরা আমরা কি বলতে পারি? বেগ যেহেতু সরণের পরিবর্তনের হার, সরণ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে আমরা এটা বলতে পারি সরণ যেহেতু ভেক্টর রাশি, তাহলে সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলবো। বেগ একটা ভেক্টর রাশি। বেগ যেহেতু ভেক্টর রাশি, বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি, তাহলে ত্বরণ একটা ভেক্টর রাশি। তাহলে বেগ, ত্বরণ, সরণ, এই তিনটা রাশি আমাদের ভেক্টর রাশি। তারপরে তড়িৎ তীব্রতা, চৌম্বক তীব্রতা। এটা হচ্ছে তড়িৎ তীব্রতা কি? ধরো একটা তড়িৎ ক্ষেত্র আছে, সাপোজ ধরো পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জের পাশে একটা নেগেটিভ চার্জ যদি আনি, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জটারে একটা বলে আকর্ষণ করবে। তাহলে পজিটিভ চার্জ এই যে নেগেটিভ চার্জটারে একটা বলে আকর্ষণ করতেছে তড়িৎ ক্ষেত্রের। আমি যদি তোমার একটা চিত্র আঁকা বুঝাইতে চাই, আশা করি বুঝবা তুমি, একদম না বুঝার মতো না। ধরো একটা পজিটিভ আধান রাখলাম, একটা পাত রাখলাম, যেটা পজিটিভ আধানে, তার চারপাশ জুড়ে একটা প্রভাব কাজ করবে। মানে তার মধ্যে কোনো একটা আধান যদি নিয়ে আসে, তাহলে সে আকর্ষণ বা বিকর্ষণ করবে।
ধরো আমি এই যে একটা বিন্দু, এখানে একটা পজিটিভ চার্জ আনছি, তাহলে তারে সে কি করবে, বিকর্ষণ করবে। আরো কাছে একটা পজিটিভ চার্জ নিয়ে আসলাম, তাহলে বিকর্ষণটা কিন্তু আরো বাড়বে। যত কাছে নিয়ে আসবো তত কিন্তু বিকর্ষণটা বাড়তে থাকবে। তাহলে স্যার কি বুঝতে পারছেন? তাহলে এখানে দেখো, আমরা তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনলে যত কাছে নিয়ে আসতে চাইবো তত কিন্তু তার বলটা বেশি প্রযুক্ত হবে, তীব্রতাটা বৃদ্ধি পাবে। এই যে তড়িৎ ক্ষেত্রের নিকট কোন একটা বিন্দুতে একটা আধান আনলে সে যে বলটা লাভ করে তারই কিন্তু আমরা তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা বলি। তড়িৎ ক্ষেত্রে আধানের নিকট কোন একটা বিন্দুতে আমি একটা আধান নিয়ে আসলাম, আরেকটা আধান নিয়ে আসলাম, তার উপর সে একটা বল প্রয়োগ করবে। সে যে বলটা প্রয়োগ করবে ওই বিন্দুতে 1 কুলম আধানের উপর যে বলটা প্রয়োগ করবে তারে আমরা তড়িৎ প্রাবল্য বলি। তাহলে তড়িৎ প্রাবল্য হচ্ছে তড়িৎ আধান কর্তৃক প্রযুক্ত বল, চৌম্বক প্রাবল্য হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক কোন একটা চৌম্বক পদার্থ কর্তৃক প্রযুক্ত বল। আমরা জাস্ট তড়িৎ আধানের জায়গায় যদি একটা চৌম্বক পদার্থ রাখি, এর একটা চৌম্বক ক্ষেত্র কাজ করবে, এর মাঝে আরেকটা চৌম্বক পদার্থ আনলাম, তাহলে প্রথম চৌম্বকটা দ্বিতীয় চৌম্বকের উপর একটা বল প্রয়োগ করবে, এই বলটারে আমরা চৌম্বক বল বলবো। যত কাছে নিয়ে আসবো তত তার তীব্রতাটা কিন্তু বৃদ্ধি পাবে। যেহেতু বল ভেক্টর রাশি, তাহলে অবশ্যই তড়িৎ বল, চৌম্বক বল, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, এই রাশিগুলো কিন্তু ভেক্টর রাশি। তো তোমাদের জাস্ট আমি না মানে মুখে মুখে বললাম না, না বলে আমি বুঝাইও দিলাম। কেন বুঝাই দিলাম তার পিছনেও কিন্তু একটা কারণ আছে, লজিক আছে। তোমরা মুখস্থ করে ফেললা, ধরো ভেক্টর রাশি, এই রাশিটাকে ভেক্টর রাশি বলে, এই রাশিটাকে স্কেলার রাশি বলে, তাহলে কি ঘটনা ঘটতে পারে? তাহলে যে ঘটনা ঘটতে পারে তুমি ভুলে যেতে পারো। এখান থেকে কিন্তু এমসিকিউ মাস্ট আসবে, ভুলে গেলে তো সমস্যা, তাহলে ভুলা যাবে না। তো এই জন্য যেটা করতে হবে যে একটা রাশি কেন স্কেলার রাশি হয়েছে, কেন ওই রাশিটা ভেক্টর রাশি হয়েছে, ওই জায়গাটা কিন্তু তোমার উপলব্ধি করা লাগবে। আশা করি আমাদের এই এক্সাম্পল গুলাতে যে যে রাশিগুলো আছে তুমি প্রত্যেকটা রাশি উপলব্ধি করতে পারো এবং বলতে পারবা কেন এটা স্কেলার রাশি এবং কেন এটা ভেক্টর রাশি। নাও আমরা গতির আর দুইটা রাশি, এই যে রাশিগুলো আছে, বিভিন্ন রাশিগুলো আছে, আমরা গতি পরিমাপ করব। গতি পরিমাপ করার জন্য আমার বিভিন্ন রাশির প্রয়োজন আছে। কি কি রাশির প্রয়োজন আছে এই রাশিগুলো আমরা একটু দেখি। প্রথম যে আমার রাশিটা দরকার পড়বে এটা হচ্ছে দূরত্ব, তারপরে আমার দরকার পড়বে সরণ, তারপরে দেখো দূরত্বের পরিবর্তনের হারকে আমরা বলবো দ্রুতি, সরণের পরিবর্তনের হারকে আমরা বলবো সরণের পরিবর্তনের হারকে আমরা বলবো বেগ। তারপরে দেখো এই যে বেগের পরিবর্তনের হার একে আমরা বলবো ত্বরণ। বেগ যদি বৃদ্ধি পায় ত্বরণ বলবো, বেগ যদি হ্রাস পায় একে আমরা মন্দন বলবো। তাইলে দেখো আমরা একটা বস্তুর গতি পরিমাপ করতে গেলে বিভিন্ন রাশি পাই। স্কেলার রাশি পাইতেছি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি পাইতেছি। যে রাশিগুলো শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাকে স্কেলার রাশি বলে, যে রাশিগুলো প্রকাশ করতে মান এবং দিক উভয়ের প্রয়োজন আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। তাইলে আমার খেয়াল করো গতি পরিমাপ করতে কোন কোন রাশি তোমার স্কেলার রাশি পাইলা, তুমি দূরত্ব এবং দ্রুতিরে তুমি পাইলা স্কেলার রাশি। সরণ, বেগ, ত্বরণ, মন্দন, এই যে রাশিগুলো তুমি পাইলা এই রাশিগুলো তুমি কিন্তু পাইলা ভেক্টর রাশি। আশা করি তোমরা রাশির কনসেপ্টটা তুমি বুঝতে পারছো না। প্রথমে আসো দূরত্ব। দূরত্ব কি জিনিস? দূরত্ব হচ্ছে যে কোনো দিকে কোনো একটা বস্তু যে পথ অতিক্রম করে তাকে আমরা দূরত্ব বলি। যে কোনো দিকে, তুমি খেয়াল করো, যে কোনো দিকে, আমার কোনো দিক নির্দিষ্ট থাকলো না, যে কোনো দিকে একটা বস্তু যে পথ অতিক্রম করবে তাকে আমরা দূরত্ব বলি। দূরত্বের মান আছে কিন্তু কি নাই, দিক নাই। শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, দিকের প্রয়োজন পড়ে না। আমি হেঁটে আসলাম 5 কিলোমিটার, আমি হেঁটে আসলাম 10 কিলোমিটার, এই যে জায়গাটা, এই যে কথাগুলো আমি বলতেছি, আমার কোনো দিক নাই, কিন্তু আমি জাস্ট র্যান্ডমলি যে কোনো দিকে যে কোনো ভাবে জাস্ট হেঁটে আসলাম। এই যে আমি একটা পথ অতিক্রম করছি যে কোনো দিকে, এই পথটারে আমরা বলতেছি দূরত্ব। তাহলে সরণ কাকে বলবো? আচ্ছা ফাইন, সরণ আমরা বলবো একটা নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর আমরা সরণ বলবো। কোন একটা নির্দিষ্ট দিকে আমরা যদি অবস্থার পরিবর্তনটা করি, তো মানে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দেখো দূরত্ব এবং সরণের মধ্যকার একটা কনসেপচুয়াল যে একটা পার্থক্য আছে, এই জায়গাগুলো তোমারে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে এ, তুমি এ থেকে তুমি যে বিন্দুতে যাবা এটা হচ্ছে বি তে যাবা।
এখন তোমার যদি কেসটা এমন হয় যে এ থেকে বি তে তুমি যে কোনো ভাবে যে কোনো দিকে যাইতে চাও বা যাইতে পারো, কোনো দিক নির্দিষ্ট না, তাহলে তুমি যে পথটা অতিক্রম করছো এই পথটা হচ্ছে দূরত্ব। এখন তাহলে সরণ কোনটা? সরণ হচ্ছে এ থেকে বি এর দিকে, এই যেটা সরলরৈখিক দূরত্ব পাইছো না, এ থেকে বি বরাবর বা এ থেকে বি এর দিকে সোজা পথ, সরলরৈখিক পথে যে অতিক্রান্ত দূরত্ব তারে আমরা বলতেছি সরণ। আশা করি তুমি এই যে পার্থক্যটা আছে এই জায়গাটা ধরতে পারছো। দূরত্ব হচ্ছে যে কোনো দিকে অতিক্রান্ত পথ, তারে আমরা দূরত্ব বলি। আর যদি কোনো একটা নির্দিষ্ট দিকে আমরা অতিক্রান্ত পথ হিসাব করতে চাই তারে আমরা সরণ বলি। এই হচ্ছে আমার বেসিক পার্থক্য দূরত্ব আর সরণের মধ্যে। আমরা গুগল ম্যাপ ইউজ করলাম, ধরো আমরা দেখলাম যে এ থেকে বি এর দিকে বরাবর যে দূরত্বটা আছে এটা হচ্ছে 10 কিলোমিটার, সোজা গেলে 10 কিলোমিটার। কিন্তু আসলে আমি যে ম্যাপে হিসাব করলাম সোজা গেলে 10 কিলোমিটার, কিন্তু আমার তো এ থেকে বিতে যাইতে সোজা রাস্তা না, রাস্তাগুলো তো অনেক আঁকা বাঁকা। তাহলে আমি একটা নির্দিষ্ট যে কোনো দিকে একটা পথ অতিক্রম করছি, এই পথটা ধরো 25 কিলোমিটার। আশা করি জায়গাটা বুঝছো। তাহলে খেয়াল করো আমার কিন্তু অতিক্রান্ত পথ হচ্ছে 25 কিলোমিটার, তাহলে সরণ কিন্তু 25 কিলোমিটার না, সরণটা হচ্ছে 10 কিলোমিটার। কারণ সরণটা কি, আমরা একটা বিন্দু থেকে অপর আর একটা বিন্দুতে গেলাম, তাহলে আমার যে সরল দিকে একটা অবস্থানের পরিবর্তন হইলো এটার আমরা কি বলতেছি? সরণ। আশা করি তুমি সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। এখন আমরা যে জিনিসটা সরণ এবং দূরত্বের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে একটা বৃত্তাকার পথে। বৃত্তাকার পথে অতিক্রান্ত দূরত্ব ও সরণ আমরা হিসাব করব। আচ্ছা, তাহলে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে এক দূরত্ব অতিক্রম করে অথবা বৃত্তাকার পথে তার একটা সরণ থাকে, তাইলে আমরা এই অঙ্কগুলা কিভাবে করব? তাইলে স্যার দেখেন, আপনি আমরা যে কোনো একটা বৃত্তাকার পথ নিলাম, ঠিক আছে? একটা বৃত্তাকার পথ ধরো এই একটা হচ্ছে বৃত্তাকার পথ। আমরা লাইনের থিকনেসটা বাড়াই দিই যাতে করে তুমি প্রপারলি দেখো। ওকে, ফাইন। এই হচ্ছে আমার বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। বৃত্তাকার পথের কি কি জানো, মনে আছে কিনা বলতো? এই যে কেন্দ্র থেকে একদম পৃষ্ঠ পর্যন্ত দূরত্বটা আমরা কি বলি বলতো? ব্যাসার্ধ বলি না? কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব আমরা কিন্তু ব্যাসার্ধ বলি। এটা আমরা বললাম এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। এরকম আমরা ধরো 4টা বিন্দু নিলাম। এখন খেয়াল করো আর কি কি জানি। পরিধি সম্পর্কে কোনো আইডিয়া আছে? পরিধি, আশা করি তো তোমাদের পরিধি সম্পর্কে আইডিয়া আছে। পরিধি হচ্ছে এই যে বৃত্তচাপ বরাবর যে পথটা সে অতিক্রম করবে এটার আমরা কি বলতেছি? পরিধি। অর্থাৎ এ বিন্দু থেকে ঘুরে যদি আবার এ বিন্দুতে চলে আসে, এ বিন্দু থেকে ঘুরে যদি আবার এ বিন্দুতে চলে আসে, তাহলে যে পথ অতিক্রম করবে এটার আমরা পরিধি বলি। একটা বৃত্তের পরিধি সমীকরণ হচ্ছে 2πr। ক্ষেত্রফলের সমীকরণ আশা করি মনে আছে। ক্ষেত্রফলের সমীকরণ কি? পাই আর স্কয়ার। আশা করি তোমরা জিনিসগুলা জানো, কিন্তু আমার প্রশ্ন তো এটা না। আমার প্রশ্ন হচ্ছে যদি একটা বস্তু এ থেকে সিতে যায়, এ থেকে সিতে গেল, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত আর সরণ কত? এ থেকে সিতে গেল, সে কিন্তু এই এসি একদম বরাবর অতিক্রম করে নাই, সে একটা বৃত্তচাপ বরাবর পথ অতিক্রম করছে। এই যে বৃত্তচাপ বরাবর পথ অতিক্রম করছে, বৃত্তচাপ বরাবর অতিক্রান্ত পথ তো পরিধির, তাই না? পুরাটা দূরে ঘুরে আসে পরিধি, আমি কিন্তু পুরাটা ঘুরে আসি নাই, অর্ধেক ঘুরছি। তাহলে আমার যে দূরত্বটা হবে এইটা পরিধির অর্ধেক। আমি পুরা পরিধির 4 ভাগের মধ্যে 2 ভাগ ঘুরছি, তার মানে আমি অর্ধেক পরিমাণ ঘুরছি। তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পরিধির অর্ধেক। না, একটু খেয়াল করো তো সরণ কোনটা হবে? সরণ কিন্তু পরিধি বরাবর না। সরণটা হচ্ছে আমরা এ বিন্দু থেকে শুরু করে সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছি, তাহলে সরণটা দাঁড়াবে এ থেকে সি বরাবর একদম সরল রৈখিক দূরত্ব। এ থেকে সিতে গেলে সরল রৈখিক যে দূরত্বটা পাই এটাই কিন্তু আমার সরণ।
আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সরলরৈখিক দূরত্বই কিন্তু সরণ। একটা বিন্দু থেকে অপর বিন্দুতে যে সরলরৈখিক দূরত্ব তাকে কিন্তু আমরা সরণ বলি। এই যে সরণটা এটা কি ব্যাস না? কেন্দ্রগামী যে রেখাটা আমরা পাই এটার আমরা কি বলতেছি? ব্যাস বলতেছি। ব্যাস তাহলে কি হলো? ব্যাসার্ধের দ্বিগুণ আর প্লাস আর, তাহলে কি দাঁড়াইলো 2r। তাহলে সরণ হচ্ছে আমার এখানে 2r আর ব্যাসার্ধ হচ্ছে এখানে, দূরত্ব হচ্ছে পরিধির অর্ধেক। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা যেটা করব এটা হচ্ছে আরেকটা পেজ জেনারেট করি। এসি যে দূরত্ব আমরা আগে বাইর করছি, এখন আমরা এসি দূরত্বটা নির্ণয় না করে আমরা ধরো এ থেকে ডি তে ঘুরে আসলাম, এ থেকে ডি তে এডি পর্যন্ত আসলাম। ঠিক আছে? ফাইন স্যারেরা, আমরা যদি এডি বরাবর আসি, আচ্ছা এখানে লিখে ফেলি এডি বরাবর, তাইলে দূরত্ব কত হবে? এটা কি বলতে পারবেন স্যার? দূরত্ব কত হবে? দূরত্ব আমি এ থেকে ঘুরে ডিতে আসি এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ আসছে, নট ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ আসি নাই, এ থেকে এইভাবে ঘুরে ধরো ডিতে আসছে। এই যে এইভাবে ঘুরে ডিতে আসছি, এটা কিন্তু আমার পুরা বৃত্তের 4 ভাগের মধ্যে আমরা মাত্র 3 ভাগ ঘুরে আসছি। দেখো আমরা যেহেতু 4 ভাগের মধ্যে মাত্র 3 ভাগ ঘুরে আসছি, তাহলে আমরা কি বলবো বলতো? যে মোট যে পরিধি আছে, মোট যে পরিধিটা আছে তার মাত্র 4 ভাগের 3 ভাগ দূরত্ব আমি কি করছি? অতিক্রম করছি। এটা হচ্ছে আমার দূরত্ব। এখন আমরা সরণ নির্ণয় করতে যাব। সরণ নির্ণয় করতে যাব। সরণ নির্ণয় করতে যাব। এখন দেখো সরণটা নির্ণয় করতে তুমি পারো কিনা। সরণ কি হবে? এ থেকে ডি বরাবর যে দূরত্বটা আমরা পাবো এটা হচ্ছে আমার, তাহলে কি হবে? সরণ। এ থেকে ডি বরাবর যে দূরত্ব, সরলরৈখিক যে দূরত্ব, এটার আমরা কি বলতেছি? সরণ বলতেছি। আচ্ছা, তুমি যদি একটু ভালো করে নজর আন্দাজ করো তাইলে কিন্তু একটা জিনিস পাবা, আশা করি পেয়ে যাবা। তুমি জিনিসটা আশা করি বুঝতেও পারবা। এটা হচ্ছে সরণের যে জায়গাটা। দেখো এই যে এ থেকে ডি পর্যন্ত তুমি যে অতিক্রান্ত দূরত্ব পাইতেছো, এটাকে তুমি সরণ বলতেছো। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে কেন্দ্রে। ঠিক আছে না? সমকোণী ত্রিভুজের মধ্যে তুমি কিন্তু দুইটা বাহু অলরেডি জানো। ও থেকে এ এটা হচ্ছে ব্যাসার্ধের সমান, ও থেকে ডি এটাও কিন্তু ব্যাসার্ধের সমান। তুমি যেহেতু দুইটা বাহু জানো, অপর বাহুটা বাইর করতে পারবা। তোমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র সম্পর্কে অবহিত আছো, যে পিথাগোরাসের সূত্র অনুসারে কিন্তু আমরা এই জায়গা থেকে সরণটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যদি এডি পথে সরণ নির্ণয় করতে যাই যে বস আমার সরণ কত হবে, তাহলে তো আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। পিথাগোরাসের সূত্র কি বলে? যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা এডি বের করতে পারি। তাহলে এডি ইজ ইকুয়াল টু কি দাঁড়াইলো? রুট ওভার ও এ স্কয়ার প্লাস ও ডি স্কয়ার। স্কয়ার সরাই ফেললাম, ডান দিকে পক্ষান্তর করলে এখানে একটা রুট ওভার আসবে। তো রুট ওভার আর স্কয়ার প্লাস আর স্কয়ার, দেখো তো কি দাঁড়াইলো? রুট ওভার 2r স্কয়ার। রুট স্কয়ারে কাটা যায়, রুট 2 ইনটু কি দাঁড়াইলো? আর। এটা হচ্ছে আমার সরণের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আমাদের সরণের সমীকরণ। তাহলে একটা বৃত্তাকার পথে যে কোনো পথ বলুক, এ থেকে বি বরাবর বলুক, এ থেকে বি যদি বলে, এটা তাহলে কি দাঁড়াবে বলতো? পরিধি 4 ভাগের 1 ভাগ। দেন তুমি এবি বের করবা, এবিও তোমার কত আসবে? রুট 2r আসবে। এটা হচ্ছে আমার সরণ। এ থেকে সি পর্যন্ত যাইতে পারে, এ থেকে সি পর্যন্ত যদি যায় আমি অর্ধেক দূরত্ব অতিক্রম করলাম, পরিধির অর্ধেক। এটা হচ্ছে আমার দূরত্ব, সরণ হবে তোমার 2r। এ থেকে বি তে তুমি গেলা, তাহলে দূরত্বটা হবে 4 ভাগের 3 ভাগ আর সরণটা হবে এডি। এডি যেটা আমরা পাবো রুট ওভার 2r। আশা করি তোমরা বৃত্তাকার পথে যদি সরণ এবং দূরত্ব নিয়ে প্রশ্ন করে তোমরা অনায়াসে আনসার করতে পারবা। ওকে ফাইন। আমরা পরবর্তী জায়গাটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা সরণ দূরত্ব এই জায়গাগুলো তো আলোচনা করে ফেলছি স্যার, এখন হচ্ছে সরণ এবং দূরত্বের লেখচিত্রটা অঙ্কন করি। দেখো এগুলো আমি পড়াইছি মোটামুটি, আশা করি বুঝছো। এখানে এটা নিয়ে আর আলোচনা করতে চাই না।
দ্রুতি এবং বেগ নিয়ে একটু আলোচনা করি। দূরত্ব এবং স্মরণের এই যে জায়গাগুলো আছে ভালো করেই পড়াইছি, তুমি জিনিসগুলো যখন পিডিএফ দিয়ে দিব যখন পড়বা, আমি যা মুখে মুখে বলছি এই জিনিসগুলো এখানে আছে, তো আশা করি বুঝতে অসুবিধা হবে না। এখন আসো দ্রুতি এবং ব্যাগের লেখচিত্র। দ্রুতি কি জিনিস, ব্যাগ কি জিনিস, এই জিনিসগুলো বোঝা। তুমি যদি দ্রুতি কি জিনিস আর ব্যাগ কি জিনিস বুঝতে চাও, তাহলে খুবই সংক্ষেপে আমরা এই জায়গায় বলতে পারি, দেখো দ্রুতি এবং ব্যাগ, ঠিক আছে। দ্রুতি হচ্ছে তোমার দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা সময়, যে কোনো দিকে যে পথটা অতিক্রম করতেছে, যে কোনো দিকে যে পথ অতিক্রম করতেছে, অতিক্রান্ত দূরত্ব বা সময়, এটা হচ্ছে দ্রুতি। আর বেগ হচ্ছে কি বলতো, যে স্মরণ অতিক্রম করে, অতিক্রান্ত স্মরণ বাই দাঁড়াইলো সময়, এটা হচ্ছে বেগ। দ্রুতি হচ্ছে আমার স্কেলার রাশি আর বেগ হচ্ছে আমার ভেক্টর রাশি। আশা করি দ্রুতি এবং বেগের মধ্যে যে একটা পার্থক্যটা আছে, এই পার্থক্যটা তোমরা ধরতে পারছো। তাহলে এই জায়গা থেকে আমরা একটু আলোচনা করি, জাস্ট দেখি কি কি আছে। এককগুলা নিয়ে আমরা পরবর্তীতে একসাথে আলোচনা করে দিব, প্রত্যেকটার একক কি হইতে পারে। দ্রুতি, কোন একটি গতিশীল বস্তুর সরল বা বক্রপথে স্থান পরিবর্তনের হারকে আমরা কি বলবো, দ্রুতি বলবো। অর্থাৎ যে কোনো দিকে তার অবস্থানে পরিবর্তনের হার বা দূরত্বের পরিবর্তনের যে হার, এটাই হচ্ছে আমার কি বলতো, দ্রুতি। দ্রুতি যে কোনো দিকে তার অবস্থানে পরিবর্তনের হার বা দূরত্বের পরিবর্তনের হারকে আমরা কিন্তু দ্রুতি বলি, এটা অধিক রাশি বা স্কেলার রাশি। এখন আসো গড় দ্রুতি। গড় দ্রুতি কি জানাইলো, যদি কোনো বস্তু এমন হয় যে সময়ের সাথে সাথে তার অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনটা সমান হয় না, প্রথম 1 সেকেন্ডে গেল 2 মিটার, পরের সেকেন্ডে দিল 3 মিটার, পরের সেকেন্ডে গেল 10 মিটার, মানে প্রত্যেক সময়ের সাথে সাথে তার যে অবস্থানের পরিবর্তন হয়, প্রত্যেক সেকেন্ডে যে অবস্থানের পরিবর্তনটা হয়, এটা যদি সমান না হয়, তাহলে আমার কি করতে হবে, গড় দ্রুতি বের করতে হবে। গড় দ্রুতি কিভাবে বের করে, সেটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করে। গড় দ্রুতি কিভাবে বের করে, মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করে। গড় দ্রুতি কোন জিনিস, কখন বের করতে হয়, যখন দূরত্বের সাথে বস্তুর, সময়ের সাথে বস্তুর অতিক্রান্ত দূরত্ব যদি কি না হয়, সমান না হয়। এটা হচ্ছে সমান যদি হয়, এটা সুষম দ্রুতি, ঠিক আছে। সমান যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু গড় দ্রুতি আমার বাইর করতে হয়। অর্থাৎ বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে, সমান সময়ে সমান পথ অতিক্রম না করে, সমান সময়ে সমান পথ অতিক্রম না করে, তখন সময় সাপেক্ষে যে আমরা মোট দূরত্ব পাবো, টোটাল যে দূরত্বটা পাবো, তাহলে মোট সময় দ্বারা ভাগ করলে যে জিনিসটা পাবো, এটার আমরা বলবো গড় দ্রুতি। গড় কখন বাইর করতে চাইলে, সময়ের সাথে বেগের পরিবর্তন যদি সুষম হয়, সময়ের সাথে সমান হারে বেগ পরিবর্তন করে, তাহলে কিন্তু সুষম দ্রুতি। সুষম দ্রুতি কিন্তু এখানে গড় দ্রুতি বের করার কোনো প্রয়োজন নাই। গড় দ্রুতি কখন বের করতে হবে, যখন দেখবেন আপনার সময়ের সাথে বেগের পরিবর্তনটা সুষম নয়, সমান হারে বেগ পরিবর্তন হয় না, তখন আবার গড় দ্রুতি বের করতে হবে। তখন হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বরে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা যা পাবো, এটা হচ্ছে আমাদের গড় দ্রুতি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, কখন গড় দ্রুতি করব, কখন গড় দ্রুতি করব না। বেগ, বেগ নিয়ে আমরা একটু আগে আলোচনা করছি। বেগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হার। কোন একটা বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে আমরা কি বলবো, বেগ বলবো। সুষম বেগ, অসম বেগ, এই জিনিসগুলো কি জিনিস, সুষম বেগ হচ্ছে যেমন শব্দের বেগ, শব্দের বেগ, বাতাসের বেগ, এগুলো হচ্ছে সুষম বেগ। আলোর বেগ, এগুলো সুষম বেগ। এগুলা কি হয়, একটা সোজা পথে চলে, তাই না। এটা হচ্ছে যে সময়ের সাথে সমান হারে তার দূরত্বের পরিবর্তন হয়, বেগের পরিবর্তনটা হয়। তাইলে যেহেতু সময়ের সাথে বেগের পরিবর্তনটা সুষম, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনটা সুষম, তাহলে স্মরণের পরিবর্তনটা সুষম, তাহলে ওই বেগটারে আমরা বলবো সুষম বেগ। আর যদি সময়ের সাথে বস্তুর স্মরণের যে মানটা আছে, বস্তুর মান ও দিক উভয়ের পরিবর্তন হইতেছে, তার স্মরণের মান এবং দিক উভয়ের পরিবর্তন হয়, তাহলে ওই ধরনের বেগকে আমরা বলবো অসম বেগ। যেমন আমরা ধরো রাস্তা দিয়ে গাড়ি চালাই, কখনো ধরো ব্রেক চাপে স্লো করে ফেলি, কখনো অনেক স্পিডে চলে, তখন ওই যে আমরা বেগটা পাবো, ওই বেগটা আমরা বলবো অসম বেগ। ওই যে স্পিডটা পাবো, এটা সুষম স্পিড না, ওইটা হচ্ছে অসম স্পিড। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাইলে আমরা এখানে কয়েকটা জিনিস পাইলাম, কয়েকটা জিনিস আমরা একটু সামারাইজ করে চলেন। সামারাইজ করলে আমরা কি পাবো, আমরা সামারাইজ করলে পাবো দ্রুতি।
বস দ্রুতি আমরা পাইলাম। দেন হচ্ছে সুষম দ্রুতি, সুষম দ্রুতি, অসম দ্রুতি। ঠিক আছে, সুষম দ্রুতি, অসম দ্রুতি। অসম দ্রুতির কি বাই করতে হয়? গড় দ্রুতি। আশা করি এই তিনটা টার্ম বুঝছেন, দ্রুতির যে তিনটা টার্ম আছে। তারপরে আমরা বেগ পাবো। আচ্ছা, বেগের আমরা কি কি পাবো? এটা হচ্ছে সুষম বেগ, তারপরে আমরা কি পাবো? অসম বেগ, তারপরে আমরা কি পাবো বলতো? গড় বেগ। আশা করি পুরো জায়গাটা বুঝতে পারছেন। ঠিক আছে, দ্রুতি কি জিনিস? দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। মনে রাখবো কেমনে? অনেক সংজ্ঞা তো, মনে রাখার ট্রিক্স লাগবে। বেগ কি? বেগ হচ্ছে সরণ বাই সময়, এটা হচ্ছে আমার বেগ। তাইলে আপনি কি বলবেন বলেন তো? সুষম দ্রুতিতে যদি সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনটা সুষম হয়, মানে সময়ের সাথে সমান হারে বেগ পরিবর্তন, দূরত্বের পরিবর্তন হয়, প্রথম 1 সেকেন্ডে 2 মিটার, পরের 1 সেকেন্ডে 2 মিটার, পরের 1 সেকেন্ডেও 2 মিটার, তাহলে এই যে দ্রুতিটার আমরা পাবো, এই দ্রুতিটার আমরা বলবো সুষম দ্রুতি। তাহলে বেগ কি হবে? সময়ের সাথে সরণ। যদি সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনটা সুষম হয়, সমান হারে একটা নির্দিষ্ট দিকে সমান দূরত্ব অতিক্রম করে, সমান হারে একটা নির্দিষ্ট দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই যে আমরা বেগ পাবো, ওই বেগটার আমরা বলবো সুষম। সমান হারে বেগ সরণের পরিবর্তন হবে। আশা করি ব্যাপারটা বুঝছেন। আচ্ছা, অসম দ্রুতি কি? যদি সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তনটা আছে এটা যদি সুষম না হয়, অর্থাৎ তার মানের যদি কন্টিনিউয়াসলি পরিবর্তন হয়, ধরো প্রথমে 1 সেকেন্ডে 2 মিটার, পরের 1 সেকেন্ডে গেল 5 মিটার, সমান হারে কিন্তু পরিবর্তন হয়েছে না, তখন যে আমরা দ্রুতি পাবো, ওই দ্রুতিটার আমরা বলবো অসম দ্রুতি। অসম বেগ কি জিনিস? একই জিনিস, যদি সময়ের সাথে সরণের পরিবর্তনটা সুষম না হয়, সমান হারে যদি সরণের পরিবর্তন না হয়, সরণের পরিবর্তনটা সময়ের সাথে সাথে পরিবর্তন হইতেছে, তাহলে তখন যে আমরা বেগ পাবো, ওই বেগটার আমরা বলবো অসম বেগ। গড় দ্রুতি, গড় দ্রুতি কখন নির্ণয় করব? যখন কোনো বস্তুর দ্রুতি যদি অসম হয়, তখন মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময় হচ্ছে আমার কি বলতো? গড় দ্রুতি। গড় বেগ তাহলে কি দাঁড়াবে? গড় বেগ একই জিনিস দাঁড়াবে। যদি আমাদের দেখি যে এই যে অবস্থানের পরিবর্তনটা, এই যে সরণটা, এইটা যদি কোনো একটা নির্দিষ্ট দিকে সমান না হয়, সমান হারে পরিবর্তন না হয়, অর্থাৎ সুষম বেগ যদি না হয়, বেগটা যদি অসম বেগ হয়, তখন আমরা কি করি? গড় বেগ বাইর করি। গড় বেগ তাহলে কিভাবে বাইর করতে হয়? মোট সরণ বা কি বলতো মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্বকে, সরণকে, দূরত্ব কেন বলতেছি, আসলে কোন একটা নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে বা দূরত্ব অতিক্রম করে, ওইটাই সরণ আসলে। তাহলে আমরা কি পাইলাম দেখো তো, যে একটা নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করতেছে, যে সরণটা অতিক্রম করতেছে, ওটা টোটাল অতিক্রান্ত সরণরে মোট সময় দ্বারা যদি আমরা ভাগ করি, তাইলে আমরা যে বেগটা পাবো, ওই বেগটার বলবো আমরা গড় বেগ। তাহলে তিনটা করে সংখ্যা, 6টা সংখ্যা বললাম আমরা: সুষম দ্রুতি, সুষম বেগ, অসম দ্রুতি, অসম বেগ, গড় দ্রুতি, গড় বেগ। আচ্ছা, এখন আসেন আমাদের ত্বরণের যে রাশিটা। আচ্ছা, ত্বরণের রাশিটা যদি আমরা নিয়ে কাজ করতে চাই, তাইলে দেখো ত্বরণ কাকে বলে। ত্বরণের সংজ্ঞা অনুসারে আমরা পাবো, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয়, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয়, তাইলে আমরা যে রাশিটা পাবো, এটা হচ্ছে আমার ত্বরণ পাবো। তুমি যদি এখানে খেয়াল করো, সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয়, তখন যে আমরা বেগটা পাবো, ওই বেগটারে আমরা বলবো ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকেও আমরা ত্বরণটারে কয়েকটা ভাবে সংজ্ঞায়িত করতে পারি। আপনারা এখানে দেখেন, ত্বরণকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা কি পাবো? এখানে আমরা পাবো সুষম ত্বরণ, আর এটা হচ্ছে অসম ত্বরণ। সুষম ত্বরণ আর এটা হচ্ছে অসম ত্বরণ। আচ্ছা, সুষম ত্বরণ কি? সুষম ত্বরণ যদি সময়ের সাথে বেগের পরিবর্তনটা সমান হারে হয়, সমান হারে বেগ যদি বৃদ্ধি পায়, তাহলে এটা হচ্ছে সুষম ত্বরণ। আর যদি সময়ের সাথে বেগের পরিবর্তনটা সমান না হয়, তাহলে অসমান ভাবে যদি পরিবর্তন হয়, তাহলে আমরা পাবো অসম ত্বরণ। তাহলে এই যে সংজ্ঞাগুলো, এতগুলা সংজ্ঞা, আমার মনে হয় তো আপনারা করতে পারবেন। সো স্যারেরা, তাহলে আমি আরেকবার তোমাদের এটা একটু রিকল করে বলার চেষ্টা করি, দেখে তো তোমরা বুঝতে পারো কিনা। ঠিক আছে, তাহলে কি কি বলবো দেখো তো। দ্রুতি, তারপরে বেগ, তারপর হচ্ছে
ত্বরণ। এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করি। দ্রুতি, দ্রুতি কি? সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। বেগ কি? সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। ত্বরণ কি? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। একে আমরা কি বলি? ত্বরণ বলি। আশা করি তিনটা টার্ম আপনারা খুব ভালোভাবেই বুঝতেছেন। নাও আসেন দ্রুতি। দ্রুতি হচ্ছে তিন ধরনের দ্রুতি পাইতে পারি: সুষম দ্রুতি, অসম দ্রুতি, গড় দ্রুতি। বেগের ক্ষেত্রে আমরা পাইতে পারি সুষম বেগ, অসম বেগ, গড় বেগ। তারপর এখানে আমরা পাইতে পারি সুষম ত্বরণ, অসম ত্বরণ। তাহলে এই যে সংজ্ঞাগুলো আমরা কিভাবে দিতে পারি? এই যে 3 3 4 7 8টা সংজ্ঞা। সুষম মানে সমান হারে পরিবর্তন, অসম মানে অসমান, মানে সমান হারে যদি পরিবর্তন না হয়। তাহলে সমান হারে যদি পরিবর্তন না হয় তখন কিন্তু গড় করতে হয়। তাহলে সুষম দ্রুতি কি? সময়ের সাথে দূরত্বের পরিবর্তন যদি সমান হারে হয় তাহলে সুষম দ্রুতি, দূরত্বের পরিবর্তন সমান হারে না হয় অসম দ্রুতি। ঠিক আছে না? হয়ে গেছে না? এখানে দেখেন, সময়ের সাথে সমান হারে যদি সরণের পরিবর্তন হয়, সরণের পরিবর্তন যদি সমান হারে হয় তাহলে এটা হবে সুষম বেগ। সময়ের সাথে সরণের পরিবর্তন যদি সমান হারে না হয় এটা হবে অসম বেগ। আর অসম বেগ যখন থাকবে তখন আমরা গড় বেগ বের করি। মোট অতিক্রান্ত সরণে মোট সময় দ্বারা ভাগ করলে যে বেগটা পাবো এটার আমরা বলবো গড় বেগ। তারপর আসো ত্বরণ। ত্বরণের সংজ্ঞা কি? সময়ের সাথে বেগের পরিবর্তনের যে হার তাকে আমরা কি বলি? ত্বরণ বলি। ত্বরণ আমরা দুই প্রকার পাবো, সুষম ত্বরণ আর এটা হচ্ছে অসম ত্বরণ। অসুষম ত্বরণ কি? যদি সময়ের সাথে বেগের পরিবর্তনটা সমান হারে হয় তাহলে এটা আমরা পাবো সুষম ত্বরণ, যদি সমান হারে না হয় তাহলে এটা আমরা পাবো অসম ত্বরণ। তাহলে হয়ে গেল না? দেখো তো 8টা সংজ্ঞা। সুষম এবং অসম শব্দটা বুঝলেই হবে, দ্রুতি, বেগ, ত্বরণ এই শব্দগুলো বুঝলে হবে। দ্রুতি দূরত্বের পরিবর্তনের হার, বেগ সরণের পরিবর্তনের হার, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। সমান হারে পরিবর্তন হইলে সুষম হবে, সমান হারে পরিবর্তন না হলে অসম হবে। আশা করি আপনারা পুরো জায়গাটাই আপনারা এখন ধরতে পারছেন। ওকে স্যার, আমি একটু নিয়ে আসি, তাই না? আশা করি আপনারা পুরো জায়গাটা বুঝেন এবং এই জিনিসগুলা অনুধাবন করতে পারেন। ওকে স্যার, নাও আসেন। সো আমরা এই যে জায়গাগুলো আছে, সুষম দ্রুতি, অসম বেগ, সুষম বেগ, সুষম ত্বরণ, অসম ত্বরণ, মন্দন। মন্দন কিন্তু বেগ হ্রাসের হার, বেগ বৃদ্ধির হার হচ্ছে ত্বরণ, বেগ হ্রাসের হার হচ্ছে মন্দন। এই জায়গাগুলো আমরা আলোচনা করলাম। এগুলো যদি গ্রাফ নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই তাহলে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করলে কি রকম দাঁড়াবে? ওকে বস, দ্রুতি বা সরণের ক্ষেত্রে দেখো, দ্রুতি বা সরণ যদি এই জিনিসগুলো আলোচনা করো, এখানে তুমি কি পাবা? দেখো, এখানে তুমি পাবা সময়ের সাথে দূরত্ব, দূরত্ব। আচ্ছা, তুমি যদি ব্যাগ হিসাব করো, ব্যাগের ক্ষেত্রে কি পাবা? সময়ের সাথে কি পাইবা বলতো? সরণ। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলবো? ব্যাগ বলবো। এখন দেখো, যদি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনটা সুষম হয়, অর্থাৎ সমান হারে যদি ব্যাগ বৃদ্ধি পায়, তাহলে আমি যে ব্যাগটা পাবো এটা হচ্ছে সুষম ব্যাগ। আশা করি ব্যাপারটা বুঝছো। সুষম দ্রুতি, সরণের দূরত্বের পরিবর্তনের হার দ্রুতি। ঠিক আছে? এখানে আমরা কি পাবো? সময়ের সাথে যদি তার সরণের পরিবর্তনটা সুষম হয়, মানে সমান হারে হয়, তাহলে এইখানে আমরা যেটা পাবো এটা হচ্ছে সুষম ব্যাগ। এটা সুষম দ্রুতি পাইছিলাম, এখন সরণের পরিবর্তন হিসাব করতেছি, তাহলে আমরা যেটা পাবো এখানে এটা হচ্ছে সুষম ব্যাগ। আশা করি দ্রুতি এবং ব্যাগের এই লেখচিত্র দুইটা বুঝতে পারছেন। দ্রুতি এবং বেগের আরো দুইটা আমরা লেখচিত্র আঁকি। দেখো, এখন যদি আমরা এইরকম একটা গ্রাফ আঁকি তাহলে দেখো আমার এই সময়ের সাথে দূরত্বের পরিবর্তনটা কিন্তু সুষম হয় নাই। কোনো সময় হঠাৎ করে খুব বেশি বাড়ছে, কোনো সময় আবার হঠাৎ করে হ্রাস পাইছে। হ্রাস পায় না, এখানে যদিও বাড়তেছে। এই যে গ্রাফটা দিলাম এখানে বাড়তেছে কিন্তু সমান হারে বাড়ে নাই। তাহলে এই যে আমার সময়ের সাথে দূরত্বের পরিবর্তনটা যেটা দাঁড়াইলো, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনটা যেটা দাঁড়াইলো, এটা কিন্তু সমান হারে পরিবর্তন হয় নাই। তাহলে এইখানে যে দ্রুতিটা পাবো আমরা এটা হচ্ছে অসম দ্রুতি। ঠিক আছে? সময়ের সাথে সরণের পরিবর্তনটা হিসাব করতেছি, এটা যদি সুষম না হয়, এইরকম একটা গ্রাফ হইলো অথবা তোমার এইরকম একটা গ্রাফ হইলো, এগুলো কিন্তু সমান হারে কি হয় না? পরিবর্তন হয় নাই।
আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এই যে সমান হারে পরিবর্তন হয় না, এই যে সমান হারে পরিবর্তন না হওয়াটা, এটার আমরা কি বলি বলতো? অসম বেগ বলি। সরণের পরিবর্তন যদি সমান না হয় তাহলে এটার আমরা কি বলি? অসম বেগ বলি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তারপরে আসো তোমার ত্বরণ। ত্বরণের গ্রাফ কিরকম হইতে পারে? ত্বরণ তো বেগের পরিবর্তনের হার। আচ্ছা, বেগ ভার্সেস কি বলতো? সময়। বেগ ভার্সেস সময়। এখন দেখো, সময়ের সাথে যদি বেগের পরিবর্তনটা সুষম হয়, এখানে দেখো ব্যাগটা স্থির, ব্যাগের কোনো পরিবর্তন নাই, ব্যাগটা একই রকম থাকতেছে, তাহলে এখানে কিন্তু ত্বরণ নাই, ত্বরণটা জিরো। সুষম ত্বরণ কোনটা? ত্বরণ জিরো মানে ব্যাগের পরিবর্তন হয় না, এটা কিন্তু সমবেগ, একই ব্যাগে যাবে। সুষম বেগ যেটা, একই ব্যাগে তার কি হবে? তার পরিবর্তন হবে, তার ব্যাগটা সমান থাকবে। সুষম ত্বরণ কোনটা? যদি সমান হারে ব্যাগ বাড়তে থাকে, সমান হারে ব্যাগ বাড়তে থাকে, প্রত্যেক সেকেন্ড পর পর তার ব্যাগ বাড়তেছে। প্রথম 1 সেকেন্ডে তার ব্যাগ হচ্ছে 2 ms ইনভার্স 1, দ্বিতীয় সেকেন্ডে তার ব্যাগ হচ্ছে 4 ms ইনভার্স 1, তৃতীয় সেকেন্ডে তার ব্যাগ হচ্ছে 6 ms ইনভার্স 1, 2 করে তার কিন্তু ব্যাগটা বাড়তেছে, কন্টিনিউয়াসলি বাড়তেছে। এই যে আমরা ব্যাগটা পাবো, এই যে ব্যাগের একটা জিনিসটা আমরা পাবো, সময় ভার্সেস ব্যাগ, তাহলে এই যে আমরা গ্রাফটা পাবো, এটা হচ্ছে আমার সুষম ত্বরণের একটা গ্রাফ। এটা বোঝা যায় তার ব্যাগটা সমান হারে বাড়তেছে। আচ্ছা, আমরা আরেকটা গ্রাফ যদি আঁকি, এই যে আমরা গ্রাফটা পাইলাম, ধরো এইরকম একটা গ্রাফ পাইলাম, এখানে হচ্ছে আমরা ব্যাগ ভার্সেস দিলাম আমরা টাইম। এখানে তাহলে কি করতেছে? সমান হারে ব্যাগটা কিন্তু কমতেছে, এটার আমরা বলবো মন্দন। ব্যাগ হ্রাসের হারকে আমরা কি বলবো? মন্দন বলবো। এটা কিন্তু সমান হারে পরিবর্তন হইতেছে। সুষম ত্বরণ, সুষম মন্দন। অসম ত্বরণ, অসম মন্দন কোনটা? ব্যাগ ভার্সেস সময় লেখচিত্র আঁকলাম, কিন্তু এটা দেখো সমান হারে পরিবর্তন হয় নাই। ঠিক আছে, সমান হারে পরিবর্তন হয় নাই। এই যে ধরনের গ্রাফগুলো আমরা পাবো, যেগুলো সমান হারে পরিবর্তন হবে না। ঠিক আছে, স্থির অবস্থা থেকে এগুলো শুরু করছে, যদি গতিশীল অবস্থা থেকে শুরু করে এইরকম পাইতে পারি। তো এই যে পরিবর্তনগুলো আমরা পাইলাম, এগুলো কিন্তু সমান হারে পরিবর্তন না, তাহলে এগুলো হচ্ছে আমার অসম। সুষম না, এটা হচ্ছে অসম। অসম ত্বরণ, অসম বেগ, অসম জিনিসগুলো যে আমরা পাই, ঠিক আছে, এগুলো সমান হারে পরিবর্তন হয় না। তো পরীক্ষায় দেখবা বেশিরভাগ টাইমে এইরকম কিছু গ্রাফ পাওয়া যায়। ধরো আমি এইরকম কিছু গ্রাফ পাইলাম, তাহলে গতিপথগুলো আমরা একটু নির্ধারণ করি। এই যে ও থেকে এ, এই যে গ্রাফটা পাইলাম, এখানে কিন্তু ব্যাগ বৃদ্ধিটা সুষম, সমান হারে ব্যাগ বাড়তেছে। তো এটার আমরা বলবো সুষম ত্বরণ, সমত্বরণে যাচ্ছে, তার ব্যাগ বাড়তেছে। সমত্বরণ মানে স্থির না, কিন্তু সমান ব্যাগ সমান না, ব্যাগ কিন্তু বাড়তেছে কন্টিনিউয়াসলি। এ থেকে বি পর্যন্ত দেখো, এখানে ব্যাগের পরিবর্তন নাই। যদি ব্যাগের পরিবর্তন নাই, তার মানে কি স্থির? না, স্থির না, ব্যাগ পরিবর্তন হচ্ছে না, ব্যাগটা সমান থাকতেছে। এখানে ত্বরণ শূন্য, ব্যাগের পরিবর্তন না হলে কিন্তু ত্বরণ থাকবে না। ত্বরণ হচ্ছে ব্যাগের পরিবর্তনের হার। এই যে বি থেকে ডি, এই যে বি থেকে ডি, এখানে দেখো ব্যাগটা হ্রাস পাইতেছে সময়ের সাথে। ব্যাগ যে হ্রাস, এটা আমরা তাহলে কি বলি? মন্দন। বন্ধন হয় নেগেটিভ, আর ত্বরণ হয় কি বলতো? পজিটিভ। এই ডালটা পজিটিভ হবে আর এই ডালটা নেগেটিভ হবে। তাহলে আশা করি এই ধরনের গ্রাফ দেখে চিনতে পারবেন কোনটাতে ত্বরণ সমান হারে ব্যাগ বৃদ্ধি পাচ্ছে, ত্বরণ ব্যাগের পরিবর্তন হচ্ছে না, ত্বরণ নাই, সমবেগে চলবে। এটা ব্যাগ কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। সো আমরা তাইলে আজকের এই ক্লাসটাতে কি কি শিখলাম? আমরা আজকের এই ক্লাসটাতে দূরত্ব সম্পর্কে আইডিয়া নিলাম, ব্যাগ সম্পর্কে আইডিয়া নিলাম, তারপরে দূরত্বের পরিবর্তনের হারকে আমরা দ্রুতি বলি, ব্যাগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। সরণ আমরা আলোচনা করছিলাম, সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলি? ব্যাগ। আর ব্যাগের পরিবর্তনের হারকে আমরা কি বলতেছি? ত্বরণ। এই রাশিগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। আচ্ছা, দ্রুতি দূরত্ব স্কেলার রাশি হইল, সরণ ব্যাগ ত্বরণ এগুলা কিন্তু ভেক্টর রাশি। দ্রুতি, ব্যাগ, ত্বরণ এগুলা কি হইতে পারে? সুষম হইতে পারে, অসম হইতে পারে, সমান হারে পরিবর্তন হইতে পারে, সময় সাপেক্ষে সমান হারে পরিবর্তন নাও হইতে পারে। সমান হারে পরিবর্তন হইলে সুষম, সমান হারে পরিবর্তন না হইলে অসম। যখন অসম থাকবে, আপনি গড় দ্রুতি, গড় ব্যাগ এগুলো নির্ণয় করতে পারবেন। মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময় হবে গড় দ্রুতি, মোট অতিক্রান্ত সরণ বাই সময় হবে গড় ব্যাগ।
আশা করি এই যে এতগুলা টার্ম আছে এই পুরা টার্মগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আজকের জন্য এতটুকুই থাকুক। অনেক বিরক্ত লাগতেছে, অনেক লম্বা ক্লাস নিয়ে নিছি আজকে, সারাদিনই আসলে ক্লাস নিছি। তো তারপরেও আমরা একটা প্লেলিস্ট সাজানোর চেষ্টা করব তোমাদের পুরা এসএসসি যতগুলা চ্যাপ্টার আছে তোমার ফিজিক্সে, তারপরে কেমিস্ট্রিতে, যাতে করে আলামিন একাডেমির এই যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল থেকে আপনি আপনার এসএসসির যে প্রিপারেশন এটা সম্পূর্ণরূপে নিতে পারেন। আপনার কনসেপচুয়ালে প্রত্যেকটা জায়গা যেটা থাকে এটা জায়গাটা যাতে আলোচনা করা যায়। নট অনলি আমরা পরীক্ষার জন্য একদম ঠান্ডা মুখস্থের জায়গাগুলো বলে দিব না, আপনি অবশ্যই প্রত্যেকটা সংজ্ঞা, প্রত্যেকটা কনসেপ্ট কিভাবে শিখবেন এই জিনিসগুলো যেমন আলোচনা করব, সাথে আমরা এই জিনিসটাও আলোচনা করব যে এই প্রত্যেকটা কনসেপচুয়াল পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি, জিনিসটা কি, কিভাবে সহজে মনে রাখতে পারি, কোন থ্রুতে সহজে মনে রাখতে পারি। যেমন আজকে দেখো এতগুলা সংজ্ঞা কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারি, সহজে মনে রাখার ট্রিক্সটা কীরকম এই প্রত্যেকটা ক্লাসে এই জিনিসগুলোই থাকবে। আশা করি আপনারা আলামিন একাডেমির এই যে চ্যানেলটা আছে, আলামিন একাডেমির যে এই যে গতিপথটা আছে এর সাথে আপনারা সংযুক্ত থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।